গুড ইভিনিং সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা তোমাদের বাংলা ব্যাকরণ অর্থাৎ ভাষা চর্চার পঞ্চম অধ্যায়টি আমরা পড়ব। ভাষা চর্চা বা বাংলা ব্যাকরণ মানে আমরা কি বুঝি? যে বাংলা ভাষা যেগুলো আমরা পড়ি, লিখি যে ভাষায়, সেই ভাষা সম্পর্কিত আলোচনা রয়েছে, তাই তো? যে কত রকম ভাবে সেই ভাষাগুলো তৈরি হচ্ছে, কিভাবে রূপান্তর হচ্ছে, এই সমস্তই আলোচনা হয়। তো একেবারে গোড়ার কথা বল, যে এই ভাষা বা যে কথা বলাগুলো যেগুলো লিখি, সেগুলো কোথা থেকে তৈরি হচ্ছে? না, আমরা বাক্য জানি তো সবাই, যে একটা বাক্য কি কি দিয়ে গঠন হয়, তো সে বাক্যের মধ্যে কি থাকে, তাই তো? তো বাক্যের মধ্যে কি থাকে? সবাই বলবে শব্দ থাকে। এই শব্দের মধ্যে কি থাকে? বর্ণ থাকে। অর্থাৎ বর্ণ থেকে শব্দ তৈরি হয়, শব্দ থেকে বাক্য তৈরি। কিন্তু সেই শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয়, তখন সেটা শব্দ থাকে না। কি হয়ে যায়? সেটা পদ হয়ে যায়। অর্থাৎ যদি আমি বলি যে বাক্যের মধ্যে কি থাকে, তাহলে কি বলবে? পদ থাকে। কারণ শব্দগুলো যখন বাক্যে ব্যবহৃত হয়, তখন সেগুলো পদ হয়ে যায়, সেগুলো শব্দ থাকে না। তো বাক্যের মধ্যে যে সমস্ত পদ থাকে, সেই পদ আবার নানা রকমের হয়। হ্যাঁ, যেমন বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, এইগুলো হলো পদ বা পদের শ্রেণী বিভাগ, যে এত রকমের পদ হয় বাক্যে। হ্যাঁ, তো সেই বিশেষ্য পদ, বিশেষ্য পদ কাকে বলে বলো তো দেখি? মনে আছে কি? ষষ্ঠ শ্রেণীতে তোমরা পড়েছিলে, পঞ্চম শ্রেণীতেও পড়েছিলে। তো বলো, বিশেষ্য পদ তাহলে কাকে বলে? যে বাক্যের মধ্যে যে পদ দ্বারা কোনো কিছুর নাম বোঝায়, তাই তো, তাকে বিশেষ্য পদ বলে। বা বিশেষ্য পদকে নাম পদও বলে। বিশেষণ পদ কাকে বলে? না, যে নামপদ আহ বা যে পদ দ্বারা নামপদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায়, সেটাকে বিশেষণ বলে, তাই তো? তারপর আহ সর্বনাম কাকে বলে? বা সর্বনাম পদ কাকে বলে? না, যে পদ দ্বারা আহ নাম পদের বা যে পদ নাম পদের পরিবর্তে ব্যবহার করা হয়, সেই পদগুলোকে বলা হয় সর্বনাম পদ। যেমন বলো দেখি, কে বলতে পারবে? হুম, যে তুই, তুমি, আহ তোরা, সে, তিনি, এই যে নাম পদের পরিবর্তে যেগুলো বোঝায়, সেগুলো সর্বনাম পদ। অব্যয়, অব্যয় কোনগুলোকে বলে? যে যে পদগুলো যে আহ, বাক্যর মধ্যে ব্যবহার হয়ে বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করে, বা দুটো বাক্যকে একত্রিত করে। হুম, সেগুলো হলো অব্যয়। যেমন আহ কিন্তু, বা এবং, হ্যাঁ, এই ধরনের পদগুলো হলো অব্যয়। তারপর আসছে ক্রিয়া। ক্রিয়া কাকে বলে? কে বলতে পারবে? হুম, বাহ, এই তো মনে আছে দেখছি। তো ক্রিয়া কাকে বলে? না, বাক্যে যে পদ দ্বারা বা যে পদ কোনো কাজ করা বোঝায়, তাই তো, সেটাকে ক্রিয়া বলে। তো এই যে এগুলো হলো পদের ভাগ, অর্থাৎ একটা বাক্যের মধ্যে এই কয় রকমের পদ থাকে, তাই তো? তো এবার এই সমস্ত কিছু বলছি, তার কারণ আছে যে আমরা যা কিছু শিখি, আহ, মানে যত দিন দিন আমরা যত বড় হচ্ছি, মানে তোমাদের কথা বলছি, যত বড় হচ্ছ, তখন তো ওই বর্ণ, শব্দ, বাক্য ওগুলোই তো শুধু থাকে না। ধীরে ধীরে ব্যাকরণের জটিলতর অংশের দিকে যাওয়া হয়, শিখতে হয় তোমাদের। তো সেই জটিল বিষয়গুলো শেখার আগে এই পুরানো সহজ জিনিসগুলোকে একবার ঝালাই করে নিতে হয়, একবার মনে করে নিতে হয়, যাতে এগুলো করতে আর তখন না বাধে। হ্যাঁ, সেজন্য গোড়া থেকে একবার আলোচনা করছি। তো যাই হোক,
কি বললাম যে পদ, এগুলো এত রকম পদ থাকে, আর কি কাজ সেগুলোও বললাম। তো কি দেখি আমরা সাধারণত যে একটা বাক্যের মধ্যে উম, পদ থাকে, সেই পদ দ্বারাই বাক্য তৈরি হয়। তো মোদ্দা কথা হলো এটা যে একটা বাক্যের মধ্যে বিশেষত দুই রকমের পদ থাকে। একটা হলো বিশেষ্য পদ, নাম পদ, বা বিশেষ্য স্থানীয় পদ, অর্থাৎ সেই নাম পদের পরিবর্তে যে পদ ব্যবহার হয়, ধরতে গেলে তোমরা সর্বনাম পদ বলতে পারো। তো সেই নাম পদ বা সর্বনাম পদ, এবং আরেকটা হচ্ছে ক্রিয়াপদ। হ্যাঁ, এই দুটো আহ, একটা বাক্যের মধ্যে অবশ্যই থাকে। ক্রিয়াপদটা উজ্জ্ব থাকে কখনো কখনো, আর কখনো প্রকাশ্যেই থাকে। হ্যাঁ, কিন্তু এই দুটো পদ থাকেই থাকে একটা বাক্যের মধ্যে। আর ক্রিয়া বলতে কোন ক্রিয়া থাকে? ক্রিয়ার তো ভাগ আছে। ক্রিয়ার যেমন সাধারণ দুটো ভাগ, যে সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া, জানো নিশ্চয়ই তোমরা। তো সমাপিকা ক্রিয়া কাকে বলে বলো দেখি? যে যে ক্রিয়াপদ দ্বারা বাক্যটাকে সম্পূর্ণ করা বোঝায়, বা যে ক্রিয়াপদ দ্বারা বাক্যটা সম্পূর্ণ হচ্ছে বলে মনে হয়, সেটা সমাপিকা ক্রিয়া। আর অসমাপিকা ক্রিয়া কোনটা? যে ক্রিয়াপদ দ্বারা বাক্যর অর্থ বা বাক্যের ভাব সম্পূর্ণ হয় না, আরো কিছু বলবার বাকি থাকে, সেটা অসমাপিকা ক্রিয়া। তো আমরা বাক্যের মধ্যে সবসময় যে সমস্ত ক্রিয়াপদ দেখি, সেই ক্রিয়াপদগুলো কি সাধারণত সমাপিকা ক্রিয়াই হয়ে থাকে, তাই না? কারণ আমরা তো একটা সম্পূর্ণ বাক্য পড়ি বা লিখি। আমরা তো ওরকম অসমাপিকা ক্রিয়া, যেটা বাক্যটাকে বা বাক্যের ভাবটাকে সম্পূর্ণভাবে প্রকাশ করছে না, সেরকম বাক্য তো আমরা ব্যবহার করি না বা পড়ি না, তাই না? তো সাধারণত দেখা যায় বাক্যের মধ্যে সমাপিকা ক্রিয়াই বেশি ব্যবহৃত হয়। তো সেই সমাপিকা ক্রিয়ার কথাই বলছি। তো একটা বাক্যের মধ্যে সমাপিকা ক্রিয়া আর মানে বিশেষ্য পদ বা সর্বনাম পদ আর সমাপিকা ক্রিয়া, আহ এই দুটো অবশ্যই থাকে। হ্যাঁ, এই যে সমাপিকা ক্রিয়া, এটার সঙ্গে যে নাম পদ, যেটার কথা বললাম, অর্থাৎ বিশেষ্য পদ বা বিশেষ্য স্থানীয় যে পদ, সেই পদের সঙ্গে ওই সমাপিকা ক্রিয়ার একটা সম্পর্ক রয়েছে। বিভিন্ন রকম ভাবেই ওই ক্রিয়াপদটার সঙ্গে একটা আহ, মানে কি বলে, যুক্ত রয়েছে, ওর সঙ্গে একটা সম্পর্কে জড়িত রয়েছে, উন্নীত রয়েছে। হ্যাঁ, তো সেই সেই ক্রিয়াপদ যেটার সঙ্গে যে এই যে কোনো রকমের নাম পদ বা যা কিছু রয়েছে, যেগুলো যত রকম ভাবে জড়িত থাকে, যত রকম সম্পর্কে জড়িত থাকে, সেগুলোর বেশ আলাদা আলাদা নাম রয়েছে, এবং সেই জড়িত থাকারও একটা নাম রয়েছে, এবং তারও অনেক আহ মানে অনেক বলতে বেশ কয়েকটা শ্রেণী বিভাগও রয়েছে। তো সেই যে সমাপিকা ক্রিয়ার সঙ্গে নামপদ বা বিশেষ্য পদের যে সম্পর্ক, সেটাই আমরা এখন পড়ব এবং শিখব। হুম, তো সেই অধ্যায়ের নাম হলো কারক, বিভক্তি ও অনুসর্গ, তোমাদের পঞ্চম অধ্যায়। ঠিক আছে? তো চলো এবার এগুলো সম্পর্কে আমরা জেনে নিই। ব্যাকরণ শাস্ত্র মতে এই যে ক্রিয়াপদের সঙ্গে যে নামপদ অর্থাৎ বিশেষ্য পদ বা বিশেষ্য স্থানীয় যে পদের যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে আহ কারক বলা হয়। হ্যাঁ, অর্থাৎ যে কারক বিভক্তি অনুসর্গ যে অধ্যায়ের নাম, অর্থাৎ শুরুটা যে কারক, সেই কারক বলতে মূলত ক্রিয়ার সঙ্গে বাক্যের বিশেষ্য বা নামপদ বা সর্বনাম পদের সম্পর্ককেই নির্দেশ করে। বুঝতে পেরেছো? এবং কারক বলতে গেলে বা কারকের সম্পর্ক বোঝাতে বিশেষ্য আর সেই সর্বনাম পদের সঙ্গে সাধারণত বিভক্তি আর অনুসর্গ এগুলো যুক্ত হয়। অর্থাৎ কারক করতে গেলে বিভক্তি অনুসর্গ অনুসর্গ এই দুটো অবশ্যই থাকে তার মধ্যে। অর্থাৎ এই যে বিভক্তি বা ও অনুসর্গ, এগুলো ছাড়া কারক হয় না। তাই কারক করতে গেলে বা কারক বুঝতে গেলে বা
কারক নির্ণয় করতে গেলে বিশেষ্য সর্বনাম পদের সঙ্গে এই বিভক্তি আর অনুসর্গ অবশ্যই যুক্ত থাকে। কি তো তো সেই কারক বিভক্তি অনুসর্গ এবার সেগুলো সম্পর্কে আমরা জানি। তো এই কারক কি, কোথা থেকে এসছে, এগুলোও তো জানতে হবে না। এই কারক শব্দটা প্রত্ন ইন্দো ইউরোপীয় ভাষার কার্ড ধাতু থেকে এসেছে। হ্যাঁ, যার অর্থ হলো যা কাজ সম্পাদন করে, সেটা কারক। হ্যাঁ, যাই হোক, তো বাংলা বাক্যের মধ্যে বা বাংলা বাক্যের সব থেকে প্রধান উপাদান কোনটি? বাংলা বাক্যের প্রধান উপাদান হলো ক্রিয়াপদ, তাই তো? সেই ক্রিয়াপদকে ঘিরে বাক্যের অন্যান্য সদস্য, অর্থাৎ অন্যান্য পদগুলো, সেই বাক্যকে ঘিরে বাক্যের অন্যান্য পদের একটা সম্বন্ধ স্থির হয়, অর্থাৎ একটা সম্পর্ক তৈরি হয় ক্রিয়াপদকে ঘিরেই, মনে। তাই যে বাক্যের ক্রিয়াপদের সঙ্গে, তো বাক্যের অন্যান্য সদস্য বা অন্যান্য পদ বলতে বিশেষত বিশেষ্য ও সর্বনাম পদকেই বোঝাচ্ছে। ঠিক আছে, এই দুটোই বেশি মানে এই দুটোর সঙ্গে বেশি সম্পর্ক যুক্ত হয়। তো তাই বলা হয় যে বাক্যের ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য ও সর্বনাম পদের সে সম্পর্ককে কারক বলে। বুঝতে পেরেছো? যেমন দেখো, তোমাদের একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। দেখো, এখানে হুম এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে কাল বিকালে রমা তার বাক্স থেকে পুতুল নিয়ে খেলছিল। হ্যাঁ, তো এই বাক্যটার মধ্যে প্রধান উপাদান কোনটি, অর্থাৎ ক্রিয়াপদ। তাহলে এই বাক্যের মধ্যে ক্রিয়াপদ কোনটি? খেলছিল, তাই তো? খেলছিলটা ক্রিয়াপদ। তো সেই ক্রিয়াপদকে ঘিরেই দেখো যে সম্পর্কটা স্থাপন হচ্ছে বা একটা সম্পর্ক স্থির হচ্ছে কিভাবে, বা অন্যয় হচ্ছে, উন্নীত হচ্ছে কিভাবে, সেটা তোমরা দেখবে। তো সমাপিকা ক্রিয়া, যেটা এই সমাপিকা ক্রিয়াই তো তোমাদেরকে বললাম যে আমরা বাক্যে সাধারণত সমাপিকা ক্রিয়াকেই ব্যবহার করতে দিই। তো খেলছিল, এটা কি আমরা বুঝতে পারছি, এটা একটা বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে, তাই না? তো খেলছিলটা হলো সমাপিকা ক্রিয়া। তো এই খেলছিল শব্দটা, মানে পদটা সঙ্গে বাক্যের যে নাম পদ রয়েছে, সেগুলোর যে একটা অন্বয় রয়েছে, একটা সম্পর্ক, একটা সম্বন্ধ স্থির হচ্ছে কিভাবে, দেখো এখানে নামপদ গুলো আলাদা ভাগ করা হয়েছে, সমাপিকা ক্রিয়াপদ আলাদা ভাগ করা হয়েছে, এবং অন্বয়ের ধরন, অর্থাৎ কিভাবে সম্পর্কটা স্থির হচ্ছে, তৈরি হচ্ছে, কোন দিক থেকে কিভাবে, সেটা দেখানো হচ্ছে। এবং এরপরে এর ফলে যে সম্বন্ধটা তৈরি হচ্ছে, সেই সম্বন্ধটা তোমরা কিছুটা পরে শিখবে বা কিছুটা পরে শেখাবো তোমাদের, তাহলে বুঝতে পারবে। দেখো, এই যে নামপদ কি রয়েছে, কাল বিকালে রমা তার বাক্স থেকে পুতুল নিয়ে খেলছিল। হ্যাঁ, তাহলে এখানে নামপদ কোনটা? প্রথমেই দেখছি রমা। তাহলে রমা, রমা কি করছিল? রমা খেলছিল। এখানে অন্যয়ের ধরন, অর্থাৎ সম্পর্কের একটা যে সম্পর্কটা তৈরি হচ্ছে, সেটা কিভাবে? খেলছিল ক্রিয়াপদটার সঙ্গে কিভাবে তৈরি হচ্ছে সম্পর্কটা, দেখো যে কে খেলছিল? রমা খেলছিল, তাই তো? তো ক্রিয়াপদের সঙ্গে এটা সম্পর্ক স্থির হচ্ছে, তৈরি হচ্ছে একটা। কে বোঝাতে আমরা বুঝতে পারছি যে রমার কথা বলা হচ্ছে, এটা নামপদ। তো নামপদের সঙ্গে ক্রিয়াপদের একটা আহ একটা সম্পর্ক স্থাপন হচ্ছে, তাই না? আর এই যে অটা লেখা, এই মানে অ যুক্তটা, এটাকে কি বলা হচ্ছে না, এটাকে বিভক্তি বলা হয়। যে এই বিভক্তি নিয়ে অবশ্যই পরে আলোচনা করব, তখন আরো ভালো করে বুঝতে পারবে। রমার সঙ্গে আর অন্য কিছু যুক্ত হচ্ছে না,
তাই এটা মানে এটা শূন্য বিভক্তি। হ্যাঁ, তো যাই হোক, তো গেল। এটা নামপদের সঙ্গে এটা ক্রিয়াপদের একটা সম্পর্ক কিভাবে তৈরি হচ্ছে দেখ। আচ্ছা, পুতুল নিয়ে, পুতুল এটাও একটা নামপদ বোঝাচ্ছে। পুতুল নিয়ে খেলছিল। হুম, কি খেলছিল বা কি নিয়ে খেলছিল? পুতুল নিয়ে খেলছিল। এখানে অন্যয়ের ধরনটা কি, কি দিয়ে প্রশ্ন করা হচ্ছে, তখন আমরা সেই ক্রিয়াপদের সঙ্গে জড়িত সেই নামপদের একটা সম্পর্ক দেখতে পাচ্ছি, ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, তাই না? যে কি নিয়ে খেলছিল না, পুতুল নিয়ে খেলছিল, তখন এই নামপদের সঙ্গে এই ক্রিয়াপদের সঙ্গে একটা সম্বন্ধ স্থির হচ্ছে। এবং কোন সম্বন্ধ তৈরি হচ্ছে সেটা তোমরা কারকের ভাগগুলো শেখার পরে তখন তোমরা বুঝতে পারবে। এবং তখন যদি আমি এগুলো সম্বন্ধের নামগুলো বলি, তখন তোমরা আরো ভালো করে বুঝতে পারবে যে কর্তৃ, কর্ম, করণ, অপাদান এরকম নাম আছে, সেগুলো এই প্রশ্ন অনুযায়ী সেই কারকের ভাগ বা শ্রেণী বিভাগ সেগুলো নির্ণয় করা হয়। অর্থাৎ ক্রিয়াপদের সঙ্গে যুক্ত হয়ে বা ক্রিয়াপদকে ঘিরে নামপদের যে সম্পর্ক, তার জন্য যে প্রশ্ন করে সেই সম্পর্কটা আমরা তো বুঝতে পারি, সেই প্রশ্নের মাধ্যমে আমরা কারকের ভাগগুলো আমরা নির্ণয় করতে পারবো। হুম, তো যাই হোক, তারপরে দেখো 3 নম্বর আছে যে কাল, অর্থাৎ কাল বিকালে রমা বাক্স থেকে পুতুল নিয়ে খেলছিল। তো কাল খেলছিল। হ্যাঁ, তো কবে খেলছিল? এখানে কবে দিয়ে প্রশ্ন করতে আমরা দেখতে পাচ্ছি যে কাল খেলছিল, বুঝতে পারছি, তাই না? তারপর দেখো, তো এই কাল শব্দটার সঙ্গে বা এই কাল পদটার সঙ্গে খেলছিল ক্রিয়াপদটার একটা সম্পর্ক তৈরি হচ্ছে, একটা সম্পর্ক যুক্ত হচ্ছে, উন্নীত হচ্ছে, তাই না? যে আমরা কবে দিয়ে প্রশ্ন করে বুঝতে পারছি যে কাল খেলছি। তারপর দেখো বিকালে, বিকালে খেলছি, তো এটার সঙ্গে এটার একটা সম্পর্ক রয়েছে বা সম্বন্ধ রয়েছে। কখন খেলছিল? না বিকালে খেলছিল। কখন দিয়ে প্রশ্ন করে তখন আমরা এই উত্তরটা পাচ্ছি, বিকালে। তো এই ক্রিয়াপদের সঙ্গে এই নামপদটার একটা সম্পর্ক রয়েছে, তাই না? তারপর দেখো বাক্স থেকে নিয়ে খেলছি, কোথা থেকে নিয়ে খেলছিল? না বাক্স থেকে। হ্যাঁ, তো এখানে কোথা থেকে দিয়ে প্রশ্ন করলে আমরা বুঝতে পারছি যে কোথা থেকে নিয়ে খেলছিল। তো খেলছিল এই খেলা শব্দটার সঙ্গেই এই যে পদটা, তার সঙ্গে একটা সম্পর্ক স্থির হচ্ছে বা সম্বন্ধ স্থির হচ্ছে, তাই না? অর্থাৎ এটা দিয়ে আমরা বুঝতে পারলাম যে একটাই, দেখো একটাই পদ, অর্থাৎ একটাই সমাপিকা ক্রিয়াপদ, যেটাকে ঘিরে বিভিন্ন রকম ভাবে মানে নামপদ গুলোর বিভিন্ন রকম ভাবে এর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারছে, সম্পর্ক স্থির করতে পারছে, যে বা উন্নীত করছে, অন্বয় হচ্ছে। তো এই নামপদ গুলোর সঙ্গে দেখো, এই নামপদ গুলোর সঙ্গে এর সম্পর্কের ধরন বা অন্বয়ের ধরন কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা। দেখো, এই এতগুলো প্রশ্ন করা হচ্ছে, এই প্রশ্নগুলো করার ফলে তো বুঝতে পারছি যে কিভাবে উন্নীত হচ্ছে, তাই না? অর্থাৎ এই যে পদগুলো রয়েছে, নামপদগুলোর সঙ্গে আহ অন্বয়ের ধরন যে আলাদা আলাদা, সেটা আমরা কিভাবে বুঝছি? না প্রশ্ন করে, প্রশ্ন করে আমরা বুঝতে পারছি যে কত রকম ভাবে উন্নীত হচ্ছে এই ক্রিয়াপদটির সঙ্গে। এবং অন্যয়ের ধরনগুলো প্রত্যেকটা আলাদা আলাদা, এবং যত রকম ভাবে উন্নীত হবে তত রকম একটা যে সম্পর্ক স্থাপন হচ্ছে, সেই সম্পর্কের আলাদা আলাদা নাম রয়েছে। সেই আলাদা আলাদা নামগুলো হলো কারকের সেই আলাদা আলাদা শ্রেণী বিভাগ। ঠিক আছে? তো সেই কারকের শ্রেণীবিভাগ সম্পর্কে জানার আগে আমরা আগে বিভক্তি ও অনুসর্গ সম্পর্কে আমরা জানি। কারণ আহ, কারক, ওই যে বললাম একটু আগে যে কারক বোঝাতে গেলেই আহ মানে বিভক্তি আর অনুসর্গ অবশ্যই দরকার, এবং ওগুলো
কারকের সঙ্গে যুক্ত থাকে। তাই কারক সম্পর্কে আরো বিশ্লেষণ ভাবে আরো জানার আগে, এর ভাগ সম্পর্কে জানার আগে আমরা আহ, বিভক্তি ও অনুসর্গ সম্পর্কে আমাদের আগে জানা প্রয়োজন। তো এখন আমরা বিভক্তি আর অনুসর্গ সম্পর্কে জানব। সুতরাং কারক সম্পর্কে আমাদের জানতে হলে আগে বিভক্তি সম্পর্কে ধারণা লাভ করা অবশ্যই প্রয়োজন, বা আমাদের জানতে হবে। কারণ কারকের সম্পর্ক বোঝাতে আহ, নাম পদের সঙ্গে বিভক্তি যুক্ত হয়। এই বিভক্তি গুলোই নামপদ আর ক্রিয়াপদের সঙ্গে সম্পর্কটা স্থাপন করে, আর তবেই কিন্তু কারক তৈরি হয় বা কারক কারক নির্ণয় করা যায়। হ্যাঁ, তাই বিভক্তি খুব গুরুত্বপূর্ণ অংশ কারকের ক্ষেত্রে। যেমন দেখো, একটা উদাহরণ দিয়েছি যে, উদাহরণটা আগেই বলি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যে কাল বিকালে, মানে আগে যেটা বললাম আর কি, কাল বিকালে রমা তার বাক্স থেকে পুতুল নিয়ে খেলছিল। এটা একটু আগে আমরা পড়লাম যে খেলছিল শব্দটার সঙ্গে বা এই ক্রিয়াপদটার সঙ্গে বিভিন্ন রকম নাম পদ কিভাবে ওর সঙ্গে সম্পর্ক স্থাপন করছিল, তাই না? এই যে এইগুলো সবগুলো নামপদ, মানে এইগুলো এই ক্রিয়াপদটার সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করেছে, আমরা একটু আগে দেখলাম, তাই তো? তো এবার দেখো, এই যে বাক্যটা পড়ো যে কাল বিকালে রমা তার বাক্স থেকে পুতুল নিয়ে খেলছিল। এই যে দেখো যে অর্থহীন যে সমস্ত ধ্বনি বা ধ্বনিগুচ্ছ বা এই যে সার্থক শব্দ যুক্ত হয়ে তবেই একটা পদবাচ্য তৈরি করে তুলতে পারছে, তাছাড়া বাক্যটা কিন্তু অর্থহীন হয়ে যাবে। দেখো, বিভক্তি বলতে আমরা কি জানি সাধারণত, যে এ তে, তাই না, এই সমস্ত কিছু। তো দেখো, কাল বিকালে, এখানে বিকালে কি করে এসছে, এই বিকালের সঙ্গে এখানে এ এ বিভক্তি যুক্ত হয়েছে, বিকাল যুক্ত এ দিয়ে কি হচ্ছে, যে বিকালে হচ্ছে, তাই তো? রমা নাম শূন্য বিভক্তি, অর্থাৎ এর সঙ্গে কিছু মানে এক্সট্রা কিছু যুক্ত হচ্ছে না। বাক্স থেকে, এই বাক্সের সঙ্গে কি যুক্ত হলো, এই থেকে শব্দটা কিন্তু যুক্ত হয়েছে, তাই না? পুতুল নিয়ে, পুতুলের সঙ্গে এই নিয়ে বিভক্তিটা যুক্ত হয়েছে। তো দেখো যে যে অর্থহীন যে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ বা সার্থক শব্দ, অর্থাৎ এই এটা অর্থহীন একটা ধ্বনি থেকে এটা একটা সার্থক শব্দ, হ্যাঁ, একটা শব্দ হচ্ছে, নিয়ে এটাও একটা সার্থক শব্দ, এগুলো এর সঙ্গে যুক্ত আছে বলেই তবেই দেখো এটা একটা পদবাচ্য গড়ে তুলছে বা একটা অর্থ থাকছে বাক্যটার। দেখো, এগুলো যদি না থাকতো কেমন লাগতো দেখতে, যে মানে বাক্যের অর্থটা কেমন হতো বা বাক্যটা কেমন হতো, যে কাল বিকাল রমা তার বাক্স পুতুল খেলছিল, অর্থাৎ এটা অর্থহীন বাক্য হয়ে যাচ্ছে। তো এই বিকালের সঙ্গে যে এ বিভক্তি যুক্ত, তারপর বাক্সর সঙ্গে যে থেকে বিভক্তি যুক্ত বা ওই সার্থক শব্দ যুক্ত, পুতুলের সঙ্গে নিয়ে যে সার্থক শব্দ যুক্ত হয়েই তবেই এই বাক্যটা একটা পূর্ণতা লাভ করেছে, একটা সম্পূর্ণ বাক্য বলে, একটা অর্থযুক্ত বাক্য বলে, অর্থময় বাক্য বলেই কিন্তু পরিচিত হলো, তাই না? তো সুতরাং একটা বাক্যের ক্ষেত্রে বিভক্তি খুবই প্রয়োজন বা খুবই গুরুত্বপূর্ণ। বিভক্তি ছাড়া বাক্য তৈরি হয় না। বিশেষ করে যেই কারক যা নির্ণয় করা হচ্ছে, সরি, তো সেই কারকের ক্ষেত্রে এই বিভক্তি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা ছাড়া কারক নির্ণয় করা যায় না। হ্যাঁ, যে এই বিভক্তি গুলোই নামপদ আর ক্রিয়াপদের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করে দিচ্ছে, তবেই কারক তৈরি হচ্ছে। হ্যাঁ, তাহলে বিভক্তির যদি সংজ্ঞা বলা হয় তাহলে কি বলবে না, যে বিভক্তি কাকে বলে, যে যেসব বর্ণ বা বর্ণগুচ্ছ শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে শব্দ বা ধাতুকে পদে পরিণত করে। হ্যাঁ,
এই যে যেমন দেখো, বিকালে, বিকাল একটা শব্দ, তার সঙ্গে এ বিভক্তি যুক্ত হয়ে এটা যখন বাক্যে ব্যবহৃত হচ্ছে তখন সেটা কি হলো, এটা পদ হয়ে গেল, তাই না? তো সেই জন্য বলা হচ্ছে শব্দ বা ধাতুকে পদে পরিণত করে এবং কারক সম্বন্ধ নির্ণয়ে সাহায্য করে, তাদের বিভক্তি বলে। আর এই বিভক্তি কারক নির্ণয়ে বা কারকের সম্পর্ক নির্ণয়ে সাহায্য করে বলেই এই বিভক্তিগুলোকে কারক চিহ্নও বলা হয়ে থাকে। কেমন? তো তো এই বিভক্তি সম্পর্কে আমাদের আরো জানতে হবে যে কি কি বিভক্তি হয়, কত রকম হয়। হুম। আরো একটা জিনিস আমরা খেয়াল করলাম যেটা রয়েছে এর মধ্যে, তোমরাও দেখো, এই যে বললাম যে অর্থহীন ধ্বনি, এই এটা একটা অর্থহীন ধ্বনি, এবং যে এই শব্দগুলো রয়েছে সার্থক শব্দ, যে থেকে, নিয়ে, তো এটা কি দুই রকমের একটা দেখতে পাচ্ছি, যে দু রকমের বিভক্তি, একটা অর্থহীন ধ্বনি বা ধ্বনিগুচ্ছ আর একটা সার্থক শব্দ হচ্ছে, যুক্ত হচ্ছে নামপদগুলোর সঙ্গে, তাই না? তো এই যে আহ অর্থহীন ধ্বনি এবং যে সার্থক শব্দ, এই যে একটা পার্থক্য তৈরি হচ্ছে, এই পার্থক্যের ভিত্তিতে বিভক্তিকে দুটো শ্রেণীতে ভাগ করা যায়। কি কি? একটা হলো মৌলিক বিভক্তি চিহ্ন, আর একটা হলো অনুসর্গ বিভক্তি চিহ্ন। ঠিক আছে? এবার এই মৌলিক বিভক্তি চিহ্নের মধ্যে কোন ধরনের বিভক্তিগুলো পড়ে এবং অনুসর্গ বিভক্তি চিহ্নগুলোর মধ্যে কোন বিভক্তি চিহ্ন পড়ে, এগুলো কি, কাকে বলে, এবার সেগুলো সম্পর্কে আমরা জানি। তো সেই বিভক্তির যে দুটি ভাগ, একটা হলো মৌলিক বিভক্তি চিহ্ন আর একটা অনুসর্গ বিভক্তি চিহ্ন। তো মৌলিক বিভক্তি চিহ্ন কোনগুলো বা কাকে বলে? না, যেসব অর্থহীন ধ্বনি বা ধ্বনিগুচ্ছ কারক চিহ্ন হিসাবে বিশেষ্য বা বিশেষ্য স্থানীয় শব্দের সঙ্গে যুক্ত হয়ে তাদের পদে রূপান্তরিত করে, তাদের মৌলিক বিভক্তি চিহ্ন বলে। যে অর্থহীন ধ্বনি বা ধ্বনিগুচ্ছ কোনগুলো? যেমন এর, রে, এগুলো তো অর্থহীন, মানে হুট করে যে রে, এর বলে কি কোনো অর্থ থাকে? থাকে না। তাই এদেরকে অর্থহীন ধ্বনি বা ধ্বনিগুচ্ছ বলা হয়। যখন একটা থাকে, যেমন ধরো এ, তো ওখানে দেখো যেমন উদাহরণ দেওয়া দিয়েছি যে এ, তে, এতে, অন্ত্যেষ্ঠ, কে, রে, র, এর ইত্যাদি আরো অনেক আছে। তো এগুলো অর্থহীন ধ্বনি বা ধ্বনিগুচ্ছ। দেখো, এটা কি, এটা আহ একটাই ধ্বনি। হুম? এবার যখন একের বেশি হচ্ছে, যেমন এতে, এটা কি হচ্ছে তখন? ধ্বনি গুচ্ছ হয়ে যাচ্ছে। তো একটা থাকলে তখন ধ্বনি, এবং একের বেশি হলে তখন সেটা ধ্বনি গুচ্ছ। যাই হোক, তো সেই সমস্ত অর্থহীন ধ্বনি বা ধ্বনিগুচ্ছ কারক চিহ্ন হিসাবে বিশেষ্য বা বিশেষ্য স্থানীয় শব্দ, অর্থাৎ বিশেষ্য বা নামপদ বা সর্বনাম পদের সঙ্গে যুক্ত হয়ে তাদের পদে রূপান্তরিত করে, তাদেরকে মৌলিক বিভক্তি চিহ্ন বলে। হুম, যেমন দেখো, বাড়ি, বাড়িটা একটা শব্দ, এর সঙ্গে এই তে বিভক্তি যুক্ত হয়েছে। হুম, তে বিভক্তি যুক্ত হয়ে একটা পদে মানে রূপান্তরিত করেছে। শব্দ ছিল, শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে পদে রূপান্তরিত করছে। বুঝতে পেরেছো? তেমনি এ, রে, র, যে রামের, এখানে এর যুক্ত হচ্ছে, বা সেখানে যাব, যে সেখানে, বা আহ, কলকাতায়, এখানে কি শেষ অন্তঃস্থ যুক্ত হচ্ছে। তো এইরকম ধরনের যে অর্থহীন ধ্বনি বা ধ্বনিগুচ্ছ যখন বিশেষ্য বা মানে নামপদ বা সর্বনাম পদের সঙ্গে যুক্ত হয়ে যখন একটা পদ তৈরি করা হয় বা পদে পরিণত হয়, তখনই সেটা মৌলিক বিভক্তি চিহ্ন। মনে থাকবে? তারপরে আসছে অনুসর্গ বিভক্তি চিহ্ন। অনুসর্গ বিভক্তি চিহ্ন কোনটা বলবো?
না, যেসব সার্থক শব্দ বিশেষ্য বা বিশেষ্য স্থানীয় শব্দের সঙ্গে যুক্ত হয়ে কারক নির্দেশ করে এবং শব্দগুলিকে পদে উত্তীর্ণ করে তাদের অনুসর্গ বিভক্তি চিহ্ন। আমি বুঝিয়ে বলছি যে যেসব সার্থক শব্দ, সার্থক শব্দ কেন বলছে না, এখানে নির্দিষ্ট একটা মানে শুধু অর্থহীন কোনো ধ্বনি ব্যবহার হচ্ছে না বা ধ্বনি গুচ্ছ ব্যবহার করা হচ্ছে না, এখানে সার্থক শব্দ বলা হচ্ছে। কারণ যেমন দেখো, দ্বারা, দিয়ে, নিমিত্তে, জন্যে, এগুলো কি এক একটা শব্দ তৈরি হচ্ছে, তাই না? এবং অর্থপূর্ণ শব্দ। দ্বারা মানে কি বুঝি আমরা, যে কোনো কিছুর দ্বারা হচ্ছে, সেই ক্ষেত্রে দ্বারা শব্দ ব্যবহার হয়। জন্যে, যে কারো জন্য হচ্ছে, সেটা একটা অর্থ প্রকাশ করে, একটা অর্থবাহী শব্দ এক একটা, তাই না? তাই জন্য এগুলোকে সার্থক শব্দ বলা হয়। তো সেই সার্থক শব্দ বিশেষ্য বা বিশেষ্য স্থানীয় শব্দের সঙ্গে, অর্থাৎ নামপদ বা সর্বনাম পদের সঙ্গে যুক্ত হয়ে যখন কারক নির্দেশ করে, হুম, অর্থাৎ যে সমস্ত বিভক্তিগুলো বা মানে যে সমস্ত সার্থক শব্দ বিভক্তি, হ্যাঁ ওগুলো বিভক্তি, তো তাই তো যে সমস্ত সার্থক শব্দ অর্থাৎ যে সমস্ত বিভক্তি বিশেষ্য বা সর্বনাম পদের সঙ্গে যুক্ত হয়ে কারক নির্দেশ করে। তাকে বললাম যে বিভক্তি নাম পদের সঙ্গে যুক্ত হয়েই কারক তৈরি করে। তো সেটাই, যে সেগুলো শব্দের সঙ্গে যুক্ত হয়ে বা সার্থক শব্দ আহ, শব্দের সঙ্গে যুক্ত হয়েই কারক নির্দেশ করে। অর্থাৎ সেটা কোন কারক সেটা বোঝায়। তখন যে তোমাদেরকে উদাহরণ দিয়ে বোঝালাম যে কিভাবে সম্বন্ধ স্থাপন হচ্ছে, ক্রিয়াপদের সঙ্গে কিভাবে একটা সম্পর্ক স্থাপন হচ্ছে, আর ক্রিয়াপদের সঙ্গে যে সম্পর্ক স্থাপন হলেই তবেই সেটাকে কি বলে, কারক বলে। হ্যাঁ, তো সেই সার্থক শব্দ যখন যুক্ত হচ্ছে বিশেষ্য পদ বা সর্বনাম পদের সঙ্গে যুক্ত হচ্ছে, তখনই তো একটা সম্পর্ক স্থাপন হচ্ছে। হ্যাঁ, তো সেজন্যই, আর তার ফলেই তো কারকটা নির্ণয় করা হচ্ছে, বা কোন কারক সেটাকে নির্দেশ করা হচ্ছে। তো তাই জন্য বলা হয় যে যেসব সার্থক শব্দ কোনো বিশেষ্য পদ বা সর্বনাম পদের সঙ্গে যুক্ত হয়ে আহ কারক নির্দেশ করে এবং শব্দগুলোকে পদে উত্তীর্ণ করে। অর্থাৎ এগুলো যুক্ত হওয়া মানে কি, শব্দের সঙ্গে যুক্ত হয়ে যখন বাক্যে ব্যবহৃত হয় তখন সেটাকে কি বলে, তখন তো সেটা পদ হয়ে যায়, তাই না? তো সেজন্যই বলা হচ্ছে যে শব্দগুলোকে পদেও উত্তীর্ণ করে বা শব্দগুলোকে পদে রূপান্তরিত করে, তাদেরকে কি বলে, তাদের অনুসর্গ বিভক্তি চিহ্ন বলা হয়। তো অনেক রকমের অনুসর্গ বিভক্তি হয়ে থাকে বাংলা ব্যাকরণে, যেমন দ্বারা, দিয়ে, নিমিত্তে, জন্যে, উদ্দেশ্যে, বলে, বলিয়া, লাগিয়া, হইতে, এগুলো সাধু ভাষায় কোনো বাক্য থাকলে সেসবের মধ্যে এই সমস্ত সার্থক শব্দ ব্যবহার হয়ে থাকে বা এই ধরনের অনুসর্গ বিভক্তি ব্যবহার হয়ে থাকে সাধু বাক্যের ক্ষেত্রে, সাধু শব্দ। হতে, থেকে, চেয়ে, দিকে, নিকটে, কাছে, ইত্যাদি, এগুলো সার্থক শব্দ বা এগুলো অনুসর্গ বিভক্তি চিহ্ন। এগুলো যুক্ত হয়েই কিন্তু আহ কারকের সম্পর্ক স্থাপন করে, অর্থাৎ কারক নির্দেশ করে, মনে রেখো। হ্যাঁ, যেমন দেখো, রিমার থেকে, এখানে অনুসর্গ বিভক্তি কোনটা না, থেকে শব্দটা, তাই তো। তো এই থেকে শব্দটা দিয়ে এটা একটা সম্পর্ক স্থাপন করছে এই 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 রিমার নামক শব্দটা থেকে বা নামপদ থেকে। নামপদের সঙ্গে মানে বিভক্তি যুক্ত হয়ে তবেই না সেটা কারক তৈরি করে বা বা কারকের কারকটাকে নির্দেশ করে। হুম, তো দেখো, যদি বলি কার থেকে, না, রিমার থেকে, তাই না? তো কার দিয়ে প্রশ্ন করার মধ্যে দিয়ে আমি রিমার সঙ্গে এই মানে এই থেকে শব্দটা রয়েছে বলেই বা থেকে অনুসর্গ বিভক্তিটা রয়েছে বলেই এই রিমার একটা সম্পর্ক স্থাপন করতে পারছি বা আহ একটা কারক নির্দেশ হচ্ছে, কারকটা নির্ণয়ের একটা ভাব বোঝাচ্ছে, তাই না, যে কার থেকে
না রিমার থেকে, অর্থাৎ কোন ধরনের সম্বন্ধ সেটা বোঝা যাবে আরো ভালো করে সেই বাক্যের মধ্যে যে ক্রিয়াপদটা থাকবে সেটার উপরেই নির্ভর করে আরো ভালোভাবে কারকটা নির্ণয় করা যাবে। হ্যাঁ, তো তাই জন্য বলা হয় যে কারকের ক্ষেত্রে বা কারক বোঝার ক্ষেত্রে অবশ্যই একটা বাক্যের ক্ষেত্রেও যেমন বিভক্তি জরুরি, বিভক্তি ছাড়া বাক্য হয় না, বিভক্তি ছাড়া পদ হয় না, তেমনি কারকের ক্ষেত্রেও এই বিভক্তিটা ওতপ্রোতভাবে জড়িত, যুক্ত, যেটা ছাড়া কারক হয় না। এবং অনুসর্গ, যেটা তোমাদের অধ্যায়ের নাম, যে কারক বিভক্তি ও অনুসর্গ আলাদা করে দেওয়া আছে, সেই অনুসর্গটাও কিন্তু বিভক্তিরই একটা ভাগ। হ্যাঁ, যে কিভাবে পার্থক্য বোঝাচ্ছে সেটাও তোমরা দেখলে, বুঝলে। তো এই যে মৌলিক বিভক্তি চিহ্ন আর অনুসর্গ বিভক্তি চিহ্ন, অর্থাৎ যেটাকে বিভক্তি আর অনুসর্গ যেরকমটা আমরা আলাদা করে ভেবে থাকি, তো সেগুলোর দুটো পার্থক্য দেখতে পাই আমরা। যে এই কারকের ক্ষেত্রে, যে সংস্কৃত ব্যাকরণে এর এই কারক নির্ণয়ের প্রত্যেকটার আলাদা আলাদা চিহ্ন থাকে। প্রত্যেকটা মানে আলাদা আলাদা কারকের ক্ষেত্রে আলাদা আলাদা চিহ্ন থাকে নির্ণয়ে। কিন্তু বাংলার সেক্ষেত্রে একটু অন্যরকম, যে কিছু সময় আমরা শুধুমাত্র দু একটা চিহ্ন দ্বারাই আমরা বুঝে নিই যে এটা কোন কারক, যে হতে থেকে থাকলে কোন কারক হয়, কোথায় থাকলে কোন কারক হয়, এরকম ধরনের কোনো অনুসর্গ ব্যবহার করে, যে হতে বোঝাচ্ছে তাহলে এটা এই কারক হবে, থেকে বোঝাচ্ছে তাহলে এটা এই কারক হবে, জন্যে বোঝাচ্ছে তাহলে এটা বাংলায় এই কারক হবে। হ্যাঁ, সেগুলো তোমরা পরে শেখাবো, তাই জন্য আর বলছি না। তো সেই যে এই যে অনুসর্গগুলো, যে সংস্কৃতে যেমন আলাদা আলাদা চিহ্ন থাকে প্রত্যেকটার, কিন্তু বাংলায় সেরকম দু একটা থাকলে সেটা দিয়েই কাজ চালিয়ে নেওয়া যায়। হ্যাঁ, তো সেই জন্যই অনুসর্গ খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ কারকের ক্ষেত্রে। তো সেই বিভক্তি আর অনুসর্গর দুটো পার্থক্য রয়েছে, অর্থাৎ মৌলিক বিভক্তি চিহ্ন আর অনুসর্গ বিভক্তি চিহ্নের দুটো পার্থক্য আমরা দেখতে পাই। যে এই বিভক্তি, মৌলিক বিভক্তি অর্থাৎ যে অর্থহীন ধ্বনি বা ধ্বনিগুচ্ছ যেগুলো শব্দের সঙ্গে যুক্ত থাকে, সেগুলোকে আমরা কি দেখি না, সেই শব্দটার সঙ্গে একাত্ম হয়ে থাকে। যে যেমন এই যে এখানে যে উদাহরণটা দিলাম, যে বাড়িতে, অর্থাৎ এই যে তে, যেটা, এই তেটা কি হলো, বাড়ির সঙ্গে মিশে রয়েছে একেবারে, তাই না? অর্থাৎ এই মৌলিক বিভক্তি সে শব্দের সঙ্গে এমন একাত্ম হয়ে আছে যে এটা একটা পদ তৈরি হয়ে গেছে এবং এটা এর সঙ্গে অ্যাটাচড, তাই না? যে এর সঙ্গেই যুক্ত রয়েছে। অর্থাৎ মৌলিক বিভক্তি যে অর্থহীন ধ্বনি বা ধ্বনিগুচ্ছ শব্দের সঙ্গে একদম একাত্ম হয়ে যায়। আর অনুসর্গ বিভক্তি কি হয় না, বিচ্ছিন্ন থাকে। অর্থাৎ এই যে যেমন দেখো, ডিমার থেকে, এই থেকেটা তো অনুসর্গ বিভক্তি। তো দেখো এটা কি হচ্ছে, এই শব্দের সঙ্গে কিন্তু একাত্ম হচ্ছে না বা এর সঙ্গে মিলেমিশে যাচ্ছে না, ওটা কি আলাদা থাকছে, বিচ্ছিন্ন থাকছে। হুম, তো তাই জন্য দেখি আমরা যে অনুসর্গ বিভক্তি শব্দের থেকে বিচ্ছিন্ন থাকে। এটা একটা পার্থক্য এদের। আরো একটা পার্থক্য লক্ষ্য করি আমরা, যে এই যে মৌলিক বিভক্তি যেটা, অর্থাৎ যে অর্থহীন ধ্বনি বা ধ্বনিগুচ্ছ যেটা বলি, সেটা কি হয় না, এটার যখন আলাদা করা হয়, যে এই যে যেমন দেখো তে, হুম, এই তেটা তো ইয়ে তো মানে মৌলিক বিভক্তি। তো এই তে মৌলিক বিভক্তিতে যখন আলাদা করছি, দেখো বাড়িটা বাদ দিয়ে, মনে করো বাড়িটা নেই, শুধু তে, এই শুধু তেটা থাকলে অর্থাৎ এটা তো অর্থহীন, তাই না? যে অর্থহীন নদীগুচ্ছ, তো এর কোনো অর্থ থাকছে না, অর্থাৎ এর কোনো মানে থাকছে না। তো সেটাই বলা যায় যে মৌলিক বিভক্তি চিহ্ন যখন মানে আলাদা থাকে, শব্দের থেকে যখন আলাদা করা হয়, তখন তার নিজস্ব আলাদা কোনো মানে থাকে না। আর অনুসর্গ বিভক্তির ক্ষেত্রে কি হয় না, শব্দের থেকে যখন আলাদা করা হয়, ও তো
এমনিতেই বিচ্ছিন্ন থাকে এবং সেই সার্থক শব্দের একটা নিজস্ব মানে থাকে। ওই যে তখন বললাম যে অর্থবাহী হয় এক একটা সার্থক শব্দ বা এই অনুসর্গ শব্দগুলো, তাই না? এই যে থেকে মানে আমরা বুঝতে পারছি এটা দ্বারা কোন একটা অর্থ বোঝাচ্ছে, যে ওই যে বললাম রিমার থেকে, অর্থাৎ তার থেকে আমি কিছু নিয়েছি বা কিছু বোঝাচ্ছে। তো এগুলোর নিজস্ব কিছু মানে থাকে। তাহলে কি শিখলাম যে এর দুটো পার্থক্য, যে মৌলিক বিভক্তির সঙ্গে মানে মৌলিক বিভক্তিগুলো শব্দের সঙ্গে একেবারে একাত্ম হয়ে থাকে, আর অনুসর্গ বিভক্তি আহ শব্দগুলোর সঙ্গে একাত্ম হয় না, এগুলো বিচ্ছিন্ন হয়ে যায়। আর আরেকটা পার্থক্য কি না, এই মৌলিক বিভক্তি চিহ্নগুলোকে যখন আলাদা করা হয় তখন তার আলাদা কোনো মানে থাকে না, কিন্তু এই যে অনুসর্গ বিভক্তি যখন শব্দ থেকে আলাদাই থাকে এবং তার নিজস্ব একটা মানে থাকে। এই দুটো পার্থক্য, ঠিক আছে, মনে রেখো। তো এই মৌলিক বিভক্তি চিহ্ন এবং অনুসর্গ বিভক্তি চিহ্ন দুটো পার্থক্য থাকলেও এদের উদ্দেশ্য কিন্তু একটাই, এবং একটা আহ অবশ্যই মিল রয়েছে, যেটা হলো পদে রূপান্তর করা এবং কারক নির্দেশ করা। হ্যাঁ, ওই যে আমরা শিখলাম যে বিভক্তির কাজ কি বা বিভক্তি কি কাজে লাগে, বা এখানে যে দেখলাম যে অর্থহীন ধ্বনি বা ধ্বনিগুচ্ছ কারক চিহ্ন হিসাবে বিশেষ্য মানে নামপদ বা সর্বনাম পদের সঙ্গে যুক্ত হয়ে তাদের পদে রূপান্তরিত করা হয়। হ্যাঁ, অর্থাৎ পদে রূপান্তরিত করা হয়, পদ কখন হয়, বাক্যে ব্যবহৃত হয়, মানে বাক্যে ব্যবহৃত শব্দগুলো পদ হয়, আর সেই শব্দগুলোর সঙ্গে বিভক্তি যুক্ত হয় বলেই পদে রূপান্তর করা হয়, এবং পদে রূপান্তর হয় বলেই সেটা একটা বাক্য তৈরি হয়, তাই তো? তো এই মৌলিক বিভক্তিও শব্দের সঙ্গে যুক্ত হয়ে পদে রূপান্তর করছে, এবং অনুসর্গ বিভক্তিও কি হয় না, এগুলো শব্দের সঙ্গে যুক্ত হয়ে পদেই রূপান্তর করছে এবং কারক নির্দেশ করছে। হ্যাঁ, তো তাহলে এদের একটা মানে দুটো বড় পার্থক্য থাকলেও একটা সাধারণ মিল রয়েছে, এবং যেটাই সব থেকে গুরুত্বপূর্ণ, যে মৌলিক বিভক্তি চিহ্ন বা অনুসর্গ বিভক্তি চিহ্ন দুজনের একটাই কাজ, যে শব্দ থেকে পদে রূপান্তর করা এবং কারক নির্দেশ করা। হ্যাঁ, তো এই হলো বিভক্তি, মানে বিভক্তির ভাগ। তো আশা করছি তোমরা বুঝতে পারছো। তো এই যে বিভক্তিগুলো পড়লাম বা শিখলাম, সেই বিভক্তিগুলো আবার যখন নাম পদের সঙ্গে যুক্ত হয়, সেই তখন সেই শব্দের মানে আলাদা আলাদা রূপ তৈরি হয়। হ্যাঁ, তো সেই রূপ এবং সেগুলোর আবার বচন অনুযায়ী ভাগ হয়, নাম হয়। তো সেগুলোও আমরা এবার পরের ক্লাসে পড়বো। আজকে এটুকুই, আমাদের সময় শেষ। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, এবং দেখা হচ্ছে পরের ক্লাসে এই কারক বিভক্তি অনুসর্গ এই অধ্যায়ের পরবর্তী অংশ নিয়ে, অর্থাৎ বিভক্তিরও কিছু আলোচনা বাকি রয়েছে, এবং কারকের বাকি যে শ্রেণীবিভাগ রয়েছে, কারক নির্ণয়ের পদ্ধতি, সবকিছু আমরা আবার পরের ক্লাসে শিখবো। কেমন? ধন্যবাদ।